সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা জানেন, সপ্তাহের শনিবার এই সময়ে আমরা চেষ্টা করি আপনাদের নানা স্বাস্থ্য জিজ্ঞাসার জবাব দিতে, একই সাথে স্বাস্থ্য সুপরামর্শ দিতে। দর্শক, মুখ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় প্রবেশদ্বার, আর মুখের স্বাস্থ্য রক্ষায় আমাদের সকলকেই সচেষ্ট হতে হবে, তা না হলে পড়তে হয় নানা বিপদে। আজকে আমাদের যেই বিষয় নির্ধারণ করা হয়েছে, সুস্থ মুখ ও সুস্থ দেহ। এই বিষয়ে আপনারা নানা প্রশ্ন করতে পারেন টিভি স্ক্রলে দেখা নাম্বারে। দর্শক, এই অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও নিজস্ব অ্যাপস থেকে। আজকে আপনাদের এই অনুষ্ঠানের প্রশ্নের জবাব দিতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হই। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর রকিবুল হোসেন রুমি, যিনি সভাপতি পায়োনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতাল, একই সাথে সভাপতি BFDS। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, তিনি প্রভিসির দায়িত্বে আছেন গবেষণা ও উন্নয়ন বিভাগে, BSMMU সাবেক পিজি হসপিটালে। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমি প্রথমে স্যারের কাছে সরাসরি চলে আসি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে মুখের স্বাস্থ্যের একটি সরাসরি সম্পর্ক আছে। অনেক দর্শক, অনেক সাধারণ মানুষ মনে করে যে মুখ তো বা দাঁত তো মুখের মধ্যেই আছে। এখানকার রোগ কিভাবে আমাদের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, ঝুঁকির মধ্যে ফেলতে পারে? ধন্যবাদ একটি চমৎকার প্রশ্ন করার জন্য। কারণ আমরা মুখ গহ্বরের যে ধরনের সমস্যাগুলোতে ভুগে থাকি, এগুলোর খুব গুরুত্ব গণমানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক যে শিক্ষা, সেটির অনেক ঘাটতি রয়েছে। এবং আমরা এটি বুঝি না যে মুখ গহ্বরের কোনো ইনফেকশন থেকে অথবা কোনো রকমের রোগ থেকে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আক্রান্ত হতে পারে। যদি ধরে নেই শুরু থেকে, আমরা যদি ধরি ব্রেনে কোনো ইনফেকশান, হার্টের কোনো সমস্যা অথবা কিডনির কোনো রোগ এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, সবগুলোর সাথেই কম বেশি মুখ গহ্বরের ইনফেকশন এবং মুখ ও দাঁতের নানা রকমের জটিলতার একটা সম্পৃক্ততা বা যোগ রয়েছে। এবং এটি যদি আমরা প্রত্যেকটি ধীরে ধীরে বলতে থাকি তাহলে অনেক সময়ের ব্যাপার। তারপরেও সংক্ষেপে দিয়ে একটি কথা না বললেই নয়। যেমন মুখের গহ্বরের মধ্যে যদি ইনফেকশন থাকে, এর মধ্যে প্রধানত দেখা যায় লক্ষণগুলো কি, মাড়ি ফুলে যায়, মুখ ব্যথা হয়, অথবা মুখের মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, মুখে দুর্গন্ধ হয়। এটি কমন কতগুলো সিমটম মানুষের মধ্যে রয়েছে এবং এগুলো খুব বেশি গুরুত্ব পায় না। এবং দেখা যায় ডায়াবেটিক রোগী, কিডনি রোগীর এই ধরনের লক্ষণগুলো মুখ গহ্বরে এসে প্রকাশ পাচ্ছে। মূলত এই ইনফেকশন বা এই মাড়ির যে প্রদাহজনিত সমস্যা থেকে, এবং হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, এবং শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইনফেকশন ছড়াতে পারে। এবং সেগুলো নানা ধরনের রাস্তাও রয়েছে। এবং সেটি লোকালি বা স্থানীয়ভাবে যদি এটির যথাযথ পরিচর্যা বা চিকিৎসা করা না হয়, তাহলে দেখা যায় কালের ব্যবধানে সেটি এক সামান্য মুখ গহ্বরের ইনফেকশন থেকে অথবা মাড়ির প্রদাহজনিত রোগ থেকে জীবনের অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। যেমন দেখা যায় যে উপরের দাঁতে যদি একটা ইনফেকশন হয়, সেখান থেকে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, ব্রেন ইনফেকশন হয়ে। হার্টের মধ্যে যে দেখা যায় মায়োকার্ডিয়াল নানা ধরনের ইনফেকশন হতে পারে, ক্যারোটিড অ্যাথেরোমা তৈরি হতে পারে, স্ট্রোক হতে পারে। এবং কিডনির সমস্যা, এ ধরনের নানা ধরনের জটিলতা শরীরে সৃষ্টি হতে পারে। সুতরাং মুখ গহ্বরের যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যের সাথে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটি যোগসূত্রতা রয়েছে এবং এটিকে কোনোভাবেই
হেলাফেলায় দেখা উচিত নয়। জি, ধন্যবাদ স্যার। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন মুখের রোগকে পুষে রাখার কোনো সুযোগ নেই। এখান থেকে শুধু যে মুখের স্বাস্থ্য নষ্ট করছে এমনটি নয়, আমাদের সার্বিক দেহের ব্যবস্থাও কিন্তু হুমকিতে পড়ে যায়। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে খুব কমন একটি মুখের রোগ যেটা ডেন্টাল ক্যারিজ বলে আমরা বলে থাকি, বা দাঁতের গর্ত, দাঁতের ক্ষয় রোগ, এই ডেন্টাল ক্যারিজ আসলে কেন হয়? ধন্যবাদ ডক্টর রাজ, এটা খুবই একটা আহ, ভালো প্রশ্ন। এবং এই ক্যারিজে আক্রান্ত এবং ভুগেছে অনেক মানুষই। তো আমরা একটা সুস্পষ্ট ক্যারিজ সম্বন্ধে ধারণা দিতে চাই। মুখগহ্বরের পরিচর্যা মানে ডেন্টাল হাইজিনটা মুখের ভেতরে মেনটেন করাটা অত্যাবশ্যকীয়। আমরা দেখি যে পরিচর্যার বিভিন্ন ধরনের ঘাটতি থাকে, খাদ্য অভ্যাসে বিষয়গুলি থাকে। এগুলির কারণে দন্তক্ষয় রোগ অথবা ডেন্টাল ক্যারিজ এগুলি স্বাভাবিক সুস্থ দাঁতকে কোনো জায়গায় ক্ষত করে। প্রথম এনামেল, তারপরে ডেন্টিন, তারপরে ডেন্টাল পাল্প অথবা দাঁতের মজ্জা। তো এই পর্যায়ে যখন ক্যারিজটা ব্যাপ্তিটা পাল্প পর্যন্ত যায় তখন অনেক ব্যথা অনুভব হয়, অনেক শিশির অনুভব হয়। এমন খাদ্যের বিষয়েও যেমন এটা একটু সমস্যার সৃষ্টি করে এবং অনেক ধরনের ব্যথা হয় যেটা সহনীয় পর্যায়ে না। তো এই জিনিসগুলি আসলে খাদ্যের বিষয় আছে এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দাঁত খাবার পর সুন্দরভাবে মাজতে হয়। বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে নিশ্চিত করতে হবে যে আমি দাঁতটা ভালো করে পরিষ্কার করে একদম খাদ্যবিহীন অবস্থায় আমি ঘুমাবো। এখন তারপরে পানি খেয়ে তারপর শুয়ে পড়া, তারপরে আর কোনো ধরনের খাদ্য যাতে মুখে না দেওয়া হয়। জি, ধন্যবাদ স্যার। দর্শক আমরা কিন্তু অনেকেই দাঁত ব্রাশের বিষয়টি আসলে দেখা যায় সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে করি, কিন্তু বিজ্ঞান বলছে দাঁত পরিষ্কারের সঠিক সময় হচ্ছে সকালে নাস্তার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। স্যার আপনার কাছে জানতে চাই, স্যার অনেকের মুখে কিন্তু ডেন্টাল ক্যারিজ রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চাদের মুখেও কিন্তু এই ধরনের ক্যারিজ দেখা যায়। তো অনেকেই এই ক্যারিজের খুব বেশি গুরুত্ব দেয় না বা চিকিৎসা করে না। এটা রয়ে গেলে এখান থেকে কী কী ধরনের সমস্যা হতে পারে? এ ধরনের সমস্যা থেকে আমরা তো সাধারণত মনে করি যে আমাদের মানে দুই ধরনের দাঁত আসে। একটা হচ্ছে প্রাইমারি, যেটা ছোটবেলায়, যেগুলো আমরা ডিসিডুয়াস টিথ বলে থাকি। মা বাবার এবং আত্মীয় স্বজনের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে এই দাঁতগুলো খুব বেশি প্রয়োজন নাই এবং এগুলো একসময় পড়ে যাবে, নতুন করে দাঁত উঠবে। কিন্তু এই বদ্ধমূল ধারণাটি আসলে ঠিক নয়, কারণ অন্তত 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত এই ছোটোবেলার দাঁতগুলো থেকে যায় এবং এগুলো আমাদের খাদ্য চিবাতে এবং খাদ্য গ্রহণ করতে নানান ভূমিকা পালন করে। এবং এখানে যদি ক্যারিজ থাকে অথবা এখানে যদি ক্যাভিটি থাকে এবং পর্যায়ক্রমে সেখান থেকে যে আলোচনা এর আগে ছিল যে ডেন্টাল ক্যারিজ শুধুমাত্র দাঁতের টিস্যুতে সীমাবদ্ধ থাকে তা না, এবং সেখানে দেখা যায় পাল্প, ডেন্টাল যে মজ্জা বা যেটাকে আমরা বলি, সেখানে চলে গিয়ে শরীরের মধ্যে এর ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। এবং স্থানীয়ভাবে দেখা যায় অনেক বাচ্চারা খেতে পারে না, মুখ ফুলে যায়, দাঁত ব্যথায় কষ্ট পায় এবং এদের চিকিৎসা করাটাও অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। বাচ্চা যদি স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তার গ্রোথ সব ঠিক থাকে, তাদের ক্ষেত্রে এ ধরনের চিকিৎসায় স্বাভাবিক প্রক্রিয়ায় নানা রকমের চিকিৎসা রয়েছে। তবে প্রতিরোধমূলক চিকিৎসাগুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আবার অনেক বাচ্চারা যারা আছে যে হ্যান্ডিক্যাপ অথবা যেটা বলে জন্মগতভাবে নানা ত্রুটিপূর্ণ হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আজকাল একটি সমাজ ব্যবস্থার মধ্যে একটি বড় ধরনের চ্যালেঞ্জ আসছে, তাদের চিকিৎসা করা খুব কঠিন হয়ে যায় এবং সেজন্য বিশেষ ব্যবস্থায় সিলেকশন প্রক্রিয়ায় তাদেরকে অনেক সময় দেখা যায় যে আন্ডার অ্যানেস্থেশিয়াও অনেক কাজ করতে হয়। সুতরাং দাঁতে ডেন্টাল ক্যারিজ হলে অথবা ক্যাভিটি হলে যে ধরনের সমস্যা হোক, সেটা প্রাইমারিটিতে হোক অথবা পার্মানেন্টটিতে হোক, চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে এবং এর গুরুত্ব শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে একটু আগে আমরা যেটি বলেছিলাম তার সাথেও কিন্তু সম্পৃক্ততা রয়েছে। ধন্যবাদ স্যার। যেমনটি বলছিলেন যে কোনো একটা সময় আমাদের দেশের রোগীরা জানতো বা বিশ্বাস করত দাঁতের চিকিৎসা করতে গেলে শুধুমাত্র লোকাল অ্যানেস্থেশিয়া বা স্থানীয়ভাবে অবশ করতে হয়,
কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এখন এই চিকিৎসাটা এতটাই আধুনিক যে রুগীকে আরাম দেওয়ার জন্য বা চিকিৎসা পরিবেশ তৈরি করতে জেনারেল অ্যানেস্থেসিয়া মানে পুরোপুরি অজ্ঞান করেও কিন্তু এই ধরনের চিকিৎসা দিতে হয় অনেক ক্ষেত্রে। স্যার আপনার কাছে জানতে চাই, আমাদের মধ্যে অনেকেরই মুখে বিভিন্ন ধরনের ক্ষত হয়, মুখে জ্বালা পোড়া করে, এই বিষয়গুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ ডক্টর রাজ। চিকিৎসার আসলে ডেন্টাল সার্জন অথবা ওরাল ম্যাক্সিফিশিয়াল সার্জন এরাই মুখের দাঁত এবং দাঁতের আশেপাশের এলাকার যে জিভ এবং অন্যান্য নরম মাংসগুলি, ঠোঁটগুলি, এগুলির চিকিৎসা করে। তো চিকিৎসার রোগভেদে সাধারণ এবং মানে জটিল দুই রকম থাকে, এবং রুগী যেহেতু আমরা ডেন্টাল চেয়ারে এবং নর্মাল একটা ডেন্টাল চেয়ারে দাঁতের সাধারণ চিকিৎসাগুলি হয়, রুগীকে বুঝতে হবে যে একটা সহযোগিতার প্রয়োজন। কিছুক্ষণ ধরে প্রসিডিওর চলে, অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। তো কোনো বাচ্চা অথবা কোনো বড় মানুষগুলিও তাদের ভীতির কারণে সহযোগিতা আমাদেরকে সঠিকভাবে প্রদান করে না। তো সেখানে প্রসিডিওরগুলি ভিন্ন নিতে হয়। চিকিৎসার তো ডাক্তারদেরকে সহযোগিতা দিতে হবে, মুখ খুলে রাখতে হবে বেশ কিছু সময়। তখন কনসাসিডেশন বাচ্চাদের ক্ষেত্রে ইদানিংকালে ব্যবহার হচ্ছে, তখন জেনারেল অ্যানেস্থেসিয়া। সাধারণত এগুলি লোকাল অ্যানেস্থেসিয়াতে হয়। যেখানে পারা যায় না সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি নিতে হয়। আর স্পেশাল নিড চাইল্ডগুলির আমাদের দেশে দেখা যাচ্ছে এখন ঘরে ঘরে স্পেশাল নিড চাইল্ডের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং বিশেষ করে আমার আবেদন সরকারের প্রতি যে বিশেষায়িত হসপিটালগুলি তৈরি করা দরকার। এসব বাচ্চাদের হসপিটাল কোনো এখনও তেমন আমাদের দেশে নাই। স্পেশাল নিড এগুলিকে হ্যান্ডেল করতে গেলে সাধারণ প্রসিডিওর দিয়ে চিকিৎসা নিতে পারবে না, দেওয়া যাবে না। তো সবচেয়ে বড় কথা হলো দুধদাঁত যেমন একটা অনেক গুরুত্ব বহন করে। কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে 10 থেকে 11 বছর বয়সে দুধদাঁতগুলি চলে যায়, উপরে 10টি নিচের 10টি। এই দুধদাঁতগুলি রিপ্লেসড হয় পার্মানেন্ট দাঁত দিয়ে। কিন্তু আমরা অনেক সময় বাচ্চাও বড় হতে থাকে, মা বাবারাও মনে করে যে তারাও বোধহয় দায়িত্বশীলভাবে দাঁত ব্রাশ করবে, দাঁত ব্রাশ করার কথা মৌখিকভাবে বলা হয়, কিন্তু গুরুত্বের সঙ্গে এই কাজগুলি সম্পন্ন হয় না। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে বলে যে আমার বাচ্চাটা খাচ্ছে না, আসলে যে তার দাঁতের ব্যথা অথবা ইনফেকশন আছে, এই জিনিসটা দাঁত বাবা মার সাথে তেমন ভালো করে প্রকাশও করে না এবং খেতেও পারে না। তো এগুলি নিরাময় করতে হবে, যেই প্রসিডিওরই হোক। বাবা মার ভয় করলে চলবে না। চিকিৎসার পদ্ধতিগুলি বিজ্ঞানসম্মত এবং নিরাপদও বটে। কনসাসিডেশন, জেনারেল অ্যানেস্থেসিয়া, অন্য মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায়, ডেন্টালের ক্ষেত্রে এটা কেন প্রয়োগ করা যাবে না? এই জিনিসটাকে আসলে বুঝতে চেষ্টা করতে হবে, নাহলে বাচ্চাটা সাফার করতেই থাকবে। ধন্যবাদ স্যার। স্যার কাছে যেমন জানতে চাচ্ছিলাম মুখের বিভিন্ন ক্ষত, আমরা প্রায়শই দেখি যে মুখের কোনো স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী ক্ষত হয়, জ্বালা পোড়া করে। এই ধরনের সমস্যার পিছনে আসলে মূল দায়ী কারণগুলো কি কি, আর এগুলি হয়েই যায়, সেখান থেকে নিজেদেরকে মুক্ত কীভাবে রাখা যাবে? মুখ গহ্বরে দীর্ঘমেয়াদী ক্ষত, যে কোনো ক্ষতই কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, যেটি আমরা সাধারণত গণমানুষের মধ্যে একটি জিনিস বুঝে থাকি বা দেখি যে মুখে কোনো ঘা থাকলে, যদি 3 সপ্তাহের বেশি সময় যাবৎ মুখে ঘা থাকে, সেই ঘা থেকে অন্য রকমের ঘা সৃষ্টি হতে পারে। একটি অন্যরকম বলতে আমরা বুঝতে চাই যে শরীরে আমাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গে যেমন ক্যান্সার সৃষ্টি হয়, তেমনিভাবে মুখ গহ্বরের ক্যান্সার সৃষ্টি হতেও খুব বেশি সময় লাগে না। সেক্ষেত্রে মুখের ক্যান্সার এর অনেক প্রাথমিক পর্যায়ে কিন্তু মুখ গহ্বরের ক্ষত বা ঘা থেকে সৃষ্টি হতে পারে। এর পিছনে অবশ্য অনেক কারণ থাকে। তার মধ্যে যেমন থাকতে পারে যে দাঁতের দীর্ঘমেয়াদী কোনো ইনফেকশন, অথবা নড়বড়ে দাঁত, অথবা ভাঙা দাঁত, অথবা দীর্ঘ কোনো কারণে কেটে আছে, সেটি চিকিৎসা করা হয়নি। এই মুখ গহ্বরে অথবা অনেক ধরনের দেখা যায় কতগুলো ব্যাড হ্যাবিট বা বদ অভ্যাস রয়েছে, যেগুলো পান খায়, জর্দা খায় বা সুপারি খায়, সাদা পাতা, গুল এসব ব্যবহার করে। দাঁত পরিষ্কার করার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়মিত পরিষ্কার করা হয় না। নানা কারণে মুখ গহ্বরে ইনফেকশন হতে পারে। ফোনে আছেন স্যার অনেকক্ষণ। এই দর্শক, আপনি আপনার প্রশ্ন করুন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার এই যে ব্রাশ করতে গেলে আপনার রক্ত পড়ে হালকা। কতদিন ধরে পড়ছে? আপনার
5-6 মাস যাবত। 5-6 মাস। আপনি কোনো ওষুধ খান, দীর্ঘমেয়াদী ওষুধ খান শরীরে অন্য কোনো সমস্যার কারণে, যেমন ব্লাড না প্রেশার, কোনো ডায়াবেটিস? ওষুধ কোনো খাই কিছু নাই। নেই। স্যার একটু যে অ্যান্সারটা করতেন, দীর্ঘমেয়াদী রক্ত পড়ে। আচ্ছা, একটি বিষয়ে আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে দীর্ঘমেয়াদী রক্ত পড়া যদি দেখা যায় আপনি অতীতে কোনো ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে থাকেন, তাহলে প্রাথমিকভাবে দেখা যায় দাঁতের চারিপাশে এক ধরনের প্ল্যাক বা ক্যালকুলাস পাথর জাতীয় জিনিস জমে, সেটা মাড়ির প্রদাহ সৃষ্টির জন্য একটি বড় কারণ। এই প্রদাহজনিত কারণে সাধারণত মুখ গহ্বর থেকে রক্তক্ষরণ হয় মাড়ি থেকে। যদি এটি কারণ হয়ে থাকে তাহলে আপনি স্থানীয় আপনার ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করলে তাহলে খুব স্বাভাবিক সামান্য চিকিৎসার ক্ষেত্রেই স্ক্যালিং করে নিলে দেখা যাবে যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, এবং একই সাথে কিছু মেডিসিনও আপনাকে খেতে হবে। এটি একটি হতে পারে। আর যদি শারীরবৃত্তীয় অন্য কোনো কারণ এর পিছনে থাকে, সেটির ক্ষেত্রে আপনাকে বিষয়টিকে খুব অবহেলা বা হেলাফেলা করে দেখলে চলবে না। যেমন মুখ গহ্বর থেকে এরকমভাবে দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ হয়েছে, এমন ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা রক্তের নানা ধরনের রোগ চিহ্নিত করে থাকি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমরা জানি না আপনার বয়স কত বা প্রেশার, ব্লাড প্রেশার বা এই ধরনের জাতীয় ডায়াবেটিস, এই ধরনের কোনো শারীরিক অন্যান্য রোগ রয়েছে কিনা। যদি সেগুলো থাকে তাহলে তার সাথে অনেক কিছুর সাথে মুখ গহ্বরের রক্তক্ষরণ, অনেক সময় হঠাৎ প্রেশার বেড়ে গেল, দেখা গেল যে হঠাৎ করে মাড়ি দিয়ে রক্ত পড়ে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী শরীরের যে রক্তের যে রোগ থাকে, ইভেন রক্তের ক্যান্সারও থেকে হয়ে যেতে পারে। আবার অনেক ধরনের হেমোফিলিয়া বা পারপুরা, এই নানা রকমের রক্তরোগ রয়েছে, সেগুলোর কারণেও মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে। সুতরাং আপনার জন্য যে পরামর্শ সেটি হলো আপনি যেখানে থাকেন নিকটস্থ আপনার ডেন্টাল সার্জন, রেজিস্টার্ড চিকিৎসক, তার পরামর্শ নেবেন এবং উনি যে পরামর্শ অনুযায়ী আপনাকে যে চিকিৎসা গ্রহণ করতে বলবেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি গ্রহণ করবেন। একই সাথে হয়তো আপনার রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা এটিও প্রয়োজন হতে পারে। সেটি করার পরে যদি দেখা যায় রক্তরোগের কারণে, তাহলে রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। দর্শক, আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। স্যার আমরা যেমনটি বলছিলাম, স্যার আমরা তামাকের ব্যবহারের সাথে মুখের সম্পর্ক, যেমন সাদা পাতা, গুল, যেটা আপনি হ্যাঁ, বলছিলেন। এটি একটি অত্যন্ত আমাদের সমাজ ব্যবস্থায় গুল বা তামাক অথবা যারা স্মোক করে, ধূমপান করে, এদের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদী ইয়েতে মুখ গহ্বরের মধ্যে ক্ষত সৃষ্টি হয়, এবং এই ক্ষত সৃষ্টিতে দেখা যায় আমাদের এই সাবকন্টিনেন্টে, অর্থাৎ এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, অন্যান্য দেশ সহ এই অঞ্চলে একটি সামাজিক প্রথা রয়েছে যে পান খাওয়া। পান খাওয়ার সাথেও যেমন এই সাদা পাতা, জর্দা এগুলো ব্যবহার করা হয়, বা তামাকের সাথে যে সম্পৃক্ততা রয়েছে সেটা হলো যে মুখে ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষত ধীরে ধীরে ক্যান্সারের রূপান্তর ঘটে থাকে। সুতরাং মুখে তামাক ব্যবহার করার ক্ষেত্রে গুল হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় সাদা পাতা, জর্দা পানের সাথে সেবন করে, অনেক ক্ষেত্রে দেখা যায় স্মোক করে। সবগুলোর কিন্তু মূল উৎস আলটিমেটলি যে এটি প্রকাশিত হয় সেটি হলো মুখ গহ্বরের ক্যান্সার। আজকাল বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা এবং আমাদের দেশেও অনেক গবেষণা তথ্য থেকে দেখা যায় বাংলাদেশের এবং এই সাবকন্টিনেন্টে এই মুখ গহ্বরের ক্যান্সারের হার অনেক বেশি। যদি ইউরোপিয়ান কমিউনিটিতে দেখা যায় 2 থেকে 4%, সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত এই জোনে এর সংখ্যা প্রায়, যেটা আমরা আনুপাতিক হারে দেখে থাকি, প্রায় 20 থেকে 30% এরকম। তো বিভিন্ন তথ্য বিভিন্ন গবেষণা রিপোর্টে বিভিন্নভাবে উপস্থাপিত হয়। এর সাথে বড় একটি ফ্যাক্টর কাজ করে, সেটি হলো এই ধরনের বিভিন্ন গুল, সাদা পাতা, জর্দা বা এই তামাক জাতীয় জিনিস ব্যবহার করা। আমার মনে হয় এই বিষয়ে গণমানুষের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া উচিত, এবং এ ধরনের যেগুলো প্যারাফাংশনাল হ্যাবিট বা আমরা যেগুলো বদভ্যাস জাতীয় জিনিস বলি, কারণ ধূমপান অথবা এই যে ধরনের তামাক জিনিস ব্যবহার করা, পান খাওয়া, এগুলো নিজের ইচ্ছার উপরেই অনেক কিছু নির্ভর করছে।
ইচ্ছা অবশ্যই। করলেই প্রতিরোধ করা সম্ভব। জি। আর প্রতিরোধ করতে পারলে আমাদের এই জীবনঘাতী অন্তত মরণ যে বড় কারণ মুখ গহ্বরের ক্যান্সার বা অন্যান্য সমস্যাগুলো থেকে আমরা নিষ্কৃতি পেতে পারবো। জি, ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে জানতে চাই, অনেকেরই দাঁতের একটু শিরশির অনুভব হয়, বিশেষ করে এখন রোজার সময় খেজুর, জিলাপি বা মিষ্টি ঠান্ডা শরবত খেলে দাঁত শিরশির করে ওঠে। এই শিরশির করার পিছনে আসলে কারণটি কী, আর এমনি যাদের হয়ে গেছে তাদের কি ব্যবস্থা নিলে তারা এই থেকে নিজেদেরকে রক্ষা রাখতে পারবে? ধন্যবাদ। এটা খুবই সচরাচর এই বিষয়গুলি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এনকাউন্টার করি, রোগীরা এইসব অভিযোগ নিয়ে আসে। আমাদের আগে বুঝতে হবে দাঁত একটি জীবন্ত একটা অর্গ্যান, আমাদের দেহের খুব সেনসিটিভ একটা অর্গ্যান। এটা দাঁতটা তৈরি থাকে এনামেল, ডেন্টিন এবং পাল্প মজ্জা দিয়ে। তো এই এনামেল হলো সবচেয়ে উপরের ভাগের, মানে পিছল যে অংশটুকু সাদা। তো যখন ইয়াং টিথ থাকে, যখন নতুন জন্ম হয়, এই এনামেলের থিকনেসও থাকে এবং পরবর্তী সময় বিভিন্ন রকমের দাঁতের ব্যবহার করতে করতে দেখা যায় যে এনামেলের প্রলেপ ক্ষয় হয়ে যায়। কিছুটা স্যার ক্ষয় আমরা হয়ে শুনবো যায়। স্যার, আসলে দর্শক অনেক লাইনে আছেন। যে নরসিংদী থেকে আতিক সাহেব লাইনে আছেন। জি, আপনি আপনার প্রশ্ন করুন। জি হ্যালো জি, হ্যালো আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, আপনার প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আমার বয়স 62 বছর। জি, এখন আমার অনেকটি দাঁতই পড়ে গেছে আর কি, হ্যাঁ, আচ্ছা। আর কিছু দাঁত নাড়াচাড়া করে না। এই মতো অবস্থায় কোনো ব্যবস্থা আছে কি যাতে আর না ফেলে দাঁতগুলি রাখা আপনার যায় আপনার কি কিনা? ডায়াবেটিস আছে? কেমন একটা নড়াচড়া করে? হ্যাঁ ডায়াবেটিস আছে। আচ্ছা, কতদিন আছে হ্যাঁ। ডায়াবেটিস? অনেক দিন? হ্যাঁ ডায়াবেটিস 1 বছর 2 বছর যাবত, 2 কিন্তু বছর। ডায়াবেটিসের পয়েন্ট হইলো খালি পেটে 7 আর ভরা পেটে হইলো 10। জি, তো আপনারা এখন কি জানতে চাচ্ছেন? দাঁত লাগানোর বিষয়ে? আমার যে অস্থায়ী দাঁতগুলো যে কিছু নড়াচড়া করতেছে, এটা কোনো বসার বা স্থায়ীভাবে থাকার কোনো কোনো ব্যবস্থা ব্যবস্থা আছে আছে কিনা? জি স্যার, আপনি কিন্তু স্যার, কিছু দাঁত ফেলে দিচ্ছে আর কিছু দাঁত এই অবস্থায় আছে। জি, আমি বুঝতে পেরেছি, আপনার দাঁত নড়ছে, কিছু দাঁত পড়ে গিয়েছে। জি, জি। আমাদের- এই অবস্থা কি করণীয়? জি জি, আমাদের স্যার আপনার অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা দাঁত আমাদের বয়সের সাথে যখন একটু বয়স বাড়ে তখন ধীরে ধীরে দাঁতগুলি নড়তে চায়। এগুলির কারণ হলো প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় আছে। দাঁত আসলে মুখের ভিতরে একটা লিগামেন্ট অথবা একটা পর্দা জাতীয় জিনিস দিয়ে দাঁতের মাড়ির হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে। তো যে কোনো কারণে দাঁতের ব্যবহার অথবা প্রপারভাবে পরিচর্যা অথবা অন্য অন্য রোগ, ডায়াবেটিস এবং অন্য অন্য রোগ মুখের মধ্যে যদি দেখা যায় বেশি আছে, তাদের এই মাড়ির ক্ষয় অথবা দাঁতের হাড়ের ক্ষয় এগুলি যথেষ্ট পরিমাণে দ্রুতই আস্তে আস্তে ওই হাড়টা কমতে থাকে, লিগামেন্টটা ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে দাঁতগুলি নড়তে থাকে। তো আপনি আমাদেরকে তো অলরেডি জানিয়েছেন অনেকগুলি দাঁতই আপনার নেই, এবং অন্য দাঁতগুলি আসলে পরীক্ষা করে দেখা দরকার যে কোন পর্যায়ে নড়ছে এবং সেটাকে আবার পুনরায় শক্ত করে ব্যবহারযোগ্য করা যাবে কি না, অথবা বিকল্প কোন সিদ্ধান্ত নেওয়া যায়, এই জিনিসটা আসলে পরিষ্কার। আর যেই জায়গায়গুলি দাঁত নেই সেখানে বিকল্প আছে। আমরা যে কোনো জায়গায় দাঁত নেই জায়গাগুলিতে আধুনিক চিকিৎসার মধ্যে যেমন ডেন্টাল ইমপ্লান্ট আছে, অথবা সনাতন যেটা ডেঞ্চার, যেটা আমরা মুখে খুলে আবার রাখি, আবার মুখের ভিতরে পরিষ্কার করে আবার রাখি, ওগুলি দিয়ে বিকল্পভাবে মানুষ ওগুলি দিয়ে ব্যবহার করে খেতে পারে, কথা বলতে পারে, মুখের আকারটাকে বজায় রাখতে পারে। সেইভাবে চিকিৎসা নিতে পারলে পরে আপনি ভালো থাকবেন। এছাড়া আপনার অন্য অন্য রোগ যেগুলি আছে সেগুলিকে নিয়ন্ত্রণ রাখবেন। জি, দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দাঁতগুলি নড়ে গিয়েছে। একজন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো দাঁতটি নড়ার পজিশনের উপরে নির্ভর করে তার চিকিৎসা নিতে হবে। আর যেখানে দাঁত নেই সেটাকে ফাঁকা রাখা যাবে না। দেশে এখন অনেক বৈজ্ঞানিক মাধ্যমে কৃত্রিম দাঁত সংযোজনের বিষয়টি রয়েছে, সেটি আপনি গ্রহণ করবেন। স্যার, যেমনটি বলছিলাম দাঁত শিরশির করা নিয়ে। দাঁত শিরশিরের কারণ হলো এনামেল যদি দাঁতের সবচেয়ে বাহিরের যে লেয়ারটা থাকে সেটা যদি ক্ষয় হয়ে যায় বিভিন্ন কারণে, আস্তে আস্তে বয়সের সাথে ব্যবহার হতে হতে ক্ষয় হয়, এবং অন্য অন্য অ্যাব্রেসিভ খাওয়া খাদ্য থেকে হয়, এবং ফল্টি টুথব্রাশিং থেকে হয়। তো যাবতীয় বিষয়গুলি আছে। তো ক্ষয় হলে পরে শিশির করবে, এটা অনিবার্য প্রায়, কারণ তারপরে লেয়ারটাই ডেন্টিন, এবং ডেন্টিনের ভিতরে ডেন্টিনাল টিবিউলস থাকে, সেখানে নার্ভ থাকে,
এবং দাঁত আমরা আপনাদের জানিয়ে রাখা ভালো যে সারা শরীরের যতগুলি নার্ভ আছে, এটা মাথার থেকে যে নার্ভগুলি আমাদের বের হয়, পঞ্চম নার্ভ যেটা ক্র্যানিয়াল নার্ভ বলে, ট্রাইজেমিনাল, এই নার্ভটা অত্যন্ত সংবেদনশীল এবং নার্ভের বাহিরে যে কাভারটা থাকে অন্য অন্য নার্ভের ক্ষেত্রে এই কাভার থাকে না। এই ফিলামেন্টগুলি সেনসিটিভ, যার কারণে স্বাভাবিক দাঁতেও আমরা একটু ঠান্ডা অথবা গরম কি খাচ্ছি, দাঁত কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে এটা ঠান্ডা খাচ্ছি, এটা গরম খাচ্ছি। তো এটা অসহনীয় পর্যায়ে যখন চলে যায় তখন অবশ্যই ডাক্তারের কাছ থেকে সাহায্য নিতে হবে। কিছু কিছু টুথপেস্ট আছে যেখানে এই ধরনের সাধারণ সমস্যাগুলি মেডিকেটেড টুথপেস্ট সেনসিটিভিটি কমাতে পারে, বাট এটাও কিন্তু অ্যাকচুয়াল সমাধান না। এটাও করা উচিত আপনার ডেন্টাল বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী। তাছাড়াও সেখানে একটি আভরণ ফিলিং জাতীয় জিনিস দিয়ে করা যেতে পারে। অনেক সময় আরও বেশি হয়ে গেলে সেখানে রুট ক্যানাল করে সেটাকে সংরক্ষণ করা যাতে সংবেদনশীলতা আর না থাকে। ধন্যবাদ। স্যার, আপনার কাছে আসছি। বিবর্ণ দাঁত বা দাঁতে লাল রং কালো রং অনেক সময় হয়ে যায়, একটু বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে অনেককেই। এই বিবর্ণ দাঁত হওয়ার পিছনে কারণ কি, আর যাদের হয়েই গেছে তাদের কী ধরনের ব্যবস্থা নিলে তাদের দাঁত আবার সাদা ঝকঝকে হয়ে যাবে? আসলে বিবর্ণ দাঁতের পিছনে কারণ হতে পারে যে দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে যদি কোনো ধরনের ঘাটতি থাকে অথবা অনিয়ম থাকে, খাদ্য খেতে যে নানা ধরনের আমাদের খাদ্য গ্রহণ করতে হয় এবং সেই খাদ্য গ্রহণের ক্ষেত্রে নানা উপাদান থাকে যেগুলো দাঁতের উপরে একটি আবরণ পড়তে পারে, যে কারণে দাঁত বর্ণটা ঠিক থাকে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আঘাতজনিত কারণেও দাঁত বিবর্ণ হয়ে যেতে পারে। আঘাতের কারণে যেটি হয় সেটি হলো দাঁতটি প্রকৃত অর্থে এর কোনো জীবন থাকে না বা সেন্সিটিভিটি থাকে না, পাল্পটা ড্যামেজ হয়। আলটিমেটলি ইন্টারনাল বা দাঁতের ভিতরে যে মজ্জায় যে রক্তক্ষরণ হয় তা থেকে এর রঙটি বদলে যায়। এছাড়া কতগুলো জন্মগত কারণেও অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থায় মা যদি কিছু ওষুধ গ্রহণ করে থাকেন, বিশেষ করে টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ গর্ভাবস্থায় খেলে, তাহলে দেখা যায় মায়ের ওই গর্ভাবস্থায় ওষুধ গ্রহণের ফলে বাচ্চার দাঁতও বিবর্ণ হতে পারে, যেটাকে আমরা টেট্রাসাইক্লিন স্টেইনিং বা বিভিন্ন রকম বলি। এছাড়া দেখা যায় আমাদের পানীয় গ্রহণ করার ক্ষেত্রে যদি ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জলের মধ্যে যদি ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে বিবর্ণ দাঁত হতে পারে। কারণ কি তার উপরে নির্ভর করে এ ধরনের চিকিৎসাগুলো আজকাল। আমরা চিকিৎসা শুনবো স্যার। পাবনা থেকে জহিরুল ইসলাম সাহেব বলে একজন লাইনে আছেন। দর্শক, আপনার প্রশ্ন করুন। হ্যালো। জি জি, আপনার প্রশ্ন আমার করুন। এক পাশ দিয়ে খাইতে গেলে মানে ভিতরে ঢুকে যায়, আমি খুব ব্যথা পাই, আর এক পাশে খুব পানি ধরে, এর জন্য আমি কি করব? আর আপনার বয়সটা কত? আমার বয়স 43। 43। স্যার, আচ্ছা, 43 বয়স হলেও আপনার শারীরিক, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, শারীরিক অন্য কোনো রোগ অথবা সমস্যা রয়েছে কিনা, বিশেষ করে প্রেশার বা ডায়াবেটিস এ ধরনের সমস্যা রয়েছে কিনা? আর আমার প্রেশার নিয়ন্ত্রণে আছে আর ডায়াবেটিস নাই। ডায়াবেটিস নাই, তাহলে সেক্ষেত্রে আপনি যে একদিক থেকে খেতে গেলে ব্যথা পান, এই ব্যথা পাওয়ার পিছনে কারণ হতে পারে যে প্রেশারে আপনি খাবার খান, দাঁত হয়তো এমনভাবে দুর্বল হয়ে গেছে যেটি হয়তো প্রেশারটা নিতে পারে না। যেমন শরীরের যেমন দেখা যায় যে দাঁতের যে সাপোর্টগুলো বা স্ট্রাকচার যেগুলো দাঁতকে ধরে রাখে, যে ফিলামেন্ট বা পেরিওডন্টাল লিগামেন্ট আমরা বলি, এগুলো আসলে ঠিকভাবে দাঁতটিকে ধরে রাখতে পারে নাই, ক্ষয় হয়েছে এবং ক্ষয়ের কারণে দাঁত নড়বড়ে হয়েছে এবং সে কারণে প্রেশার দিলে ব্যথা হয়। আরেকটি হতে পারে, সাধারণত দুই দাঁতের মাঝখানে খাবার জমতে দেখা যায় ওখানে একটা ক্যাভিটি তৈরি হয়, অথবা ওখানে এক ধরনের গর্ত সৃষ্টি হলে পরে খাবার আটকে যায়, আর ওখানকার যে মাড়ি যে রয়েছে, মাড়ির একটা প্রদাহ সৃষ্টি হতে থাকে। এই কারণে আপনার খেতে গেলে আপনি ব্যথা পেতে পারেন। আরেকটি কথা আপনি বলেছেন যে আপনার ব্যথা হয় এবং দাঁতের ফাঁকে খাবার জমে থাকে এবং খাবার আটকে থাকে। এটাকে একটি কমন বা একটা খুবই অতি সাধারণ একটি সমস্যা আমাদের সমাজ ব্যবস্থায়। নিয়মিত সঠিকভাবে
মুখ দাঁতের স্বাস্থ্য পরিচর্যা না করার ফলে যেটি হয়, দুই দাঁতের মাঝখানে এই মাড়ির যে হাড় থাকে সেই হাড় ক্ষয় হয়ে যায়। হাড় ক্ষয় হয়ে গেলে ওখানে একটি জায়গা তৈরি type-এর, হয়, জি, জি। পকেট, যেটাকে আমরা বলি পেরিওডন্টাল পকেট। এই পেরিওডন্টাল পকেট তৈরি হলে পরে সেখানে খাবার ঢুকে যায়, এবং এক্ষেত্রে আপনি অবশ্যই ডেন্টাল সার্জনের পরামর্শ নিলে আপনাকে এই হয়তো পকেট কিউরেটেজের চিকিৎসা দিবে, অথবা যদি ওখানে প্রক্সিমাল ক্যাভিটি বা ক্যারিস থাকে সেটিকে ফিলিং বা অন্য জাতীয় ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিবে। এবং এটি আপনার অতি সত্বর অবহেলা না করে আপনি ডাক্তারের শরণাপন্ন হলে, এ ধরনের চিকিৎসা গ্রহণ করলে আপনি ভালো থাকবেন এবং খাদ্য গ্রহণে কোনো সমস্যা আশা করি হবে জি না। স্যার, সেই সাথে একটু জানতে চাই যে আমরা যে সাধারণ টুথব্রাশ ব্যবহার করি, এই ব্রাশ তো আসলে দুই দাঁতের মাঝখানের খাবারটাকে পরিষ্কার করতে সক্ষম হয় না। সেক্ষেত্রে আসলে কী ধরনের ব্যবস্থা নিলে এই খাবার দুই দাঁতের মাঝখানের খাবারগুলি পরিষ্কার রাখা যায়? এই সাধারণত ব্রাশে দুই দাঁতের মাঝখানে যে জায়গাটি, যেটি আমরা বললাম পেরিওডন্টাল পকেট হয়, এই পকেটের মধ্যকার খাবার সাধারণ ব্রাশ দিয়ে পরিষ্কার করা সম্ভব না, এবং সেই জন্য অনেক ধরনের ডিভাইস রয়েছে, অনেক ধরনের ব্যবস্থা রয়েছে, যেমন ডেন্টাল ফ্লস বলি আমরা, ডেন্টাল ফ্লসিং করা যায়, অথবা অনেক ক্ষেত্রে আজকাল দেখা যায় যে Interdental brush। ইন্টারডেন্টাল বা দুই দাঁতের মাঝখানের জায়গাটাকে পরিষ্কার করার জন্য যে একটি ব্রাশ, বিশেষভাবে ব্রাশ রয়েছে, সেটাকে বলে ইন্টারডেন্টাল ব্রাশিং পদ্ধতি করা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখন মডার্ন সিস্টেমে ইলেকট্রনিক ব্যাটারি চালিত অনেক ব্রাশিং রয়েছে, সেটারও একটা অ্যাডভান্টেজ রয়েছে, ভাইব্রেশন হয়, যার ফলে ওই যে জায়গাগুলোতে খাবার জমে থাকে ওই জায়গাগুলো, পেরিওডন্টাল পকেটের জায়গাগুলো, ওখান থেকে খাদ্য পরিষ্কার করা খুব সহজভাবে। দর্শক নিশ্চয়ই তার অ্যান্সার পেয়েছেন। বরিশাল থেকে আমাদের আরেক দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার প্রশ্ন করুন। বরিশাল থেকে ইয়াসিন সাহেব। হ্যালো। জি হ্যালো। জি, আপনার প্রশ্ন করুন। জি, আমার দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা কতদিন থেকে? জি, দাঁতে ব্যথা কতদিন থেকে? 6 মাস প্রায়। 6 মাস ধরে দাঁতে ব্যথা। এটা কি একটি দাঁতেই নাকি অনেকগুলো দাঁতে? 6 মাস। 6 মাস, বুঝতে পেরেছি। এটি কি একটি দাঁতে ব্যথা করে না অনেকগুলো দাঁতে ব্যথা করে? তিনটা দাঁতে। 3টা দাঁতে ব্যথা করে। জি জি। আপনি আপনার টিভির ভলিউমটা একটু কমান, আপনার কোশ্চেন ঠিক শোনা যাচ্ছে না। ভলিউম কমিয়ে প্রশ্ন করেন। আচ্ছা, 3টা দাঁত মাড়ির দাঁত না সামনের দাঁত? পিছনের দাঁত না সামনের দাঁতে ব্যথা করে? আমার সামনের দাঁতে ব্যথা করে। সামনের দাঁতে ব্যথা করে। স্যার যদি এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। সামনের দাঁতে ব্যথা করে 3 মাস ধরে। দাঁতের ব্যথা তো আপনার আগের ছিল না, তো আপনার কি মনে পড়ে যে কিভাবে দাঁতের ব্যথাটা শুরু হয়? দাঁতের ব্যথার প্রধান কারণ হলো যে এটাতে আঘাতজনিত কারণে দাঁত যদি মাড়ি যদি ক্ষত হয়ে থাকে, অথবা অনেক সময় রুটে ফ্র্যাকচার থাকে, এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যে ক্যারিজ হয়ে আপনার যে দাঁতের যে নার্ভগুলিকে ইনজুরি করেছে, ওখানে ক্যাভিটি হয়েছে, ময়লা জমে, তো এগুলির থেকে ব্যথা হতে পারে। আসলে এই বিষয়গুলি যে কোনো রোগের উপসর্গ হিসাবে দাঁতের মুখের ভেতরের জায়গাটায় ব্যথা দিয়েই অনুভূত হয়। তো এটা আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয়, এটা দেখতে হবে যে ব্যথাটার কারণটা কি। যেহেতু মুখের সব জায়গায় আপনার ব্যথা হচ্ছে না, নির্দিষ্ট 3টা দাঁত, সেটাতে নিশ্চয়ই অন্য অন্য দাঁতের মতো অবস্থা এটা নাই। এটাকে আমরা নির্ণয় করে সেইভাবে প্রয়োজন মতো চিকিৎসা দিলে কোনো ব্যথাই হয়তো আপনার থাকবে না। জি দর্শক, আপনি নিশ্চয়ই আপনার জবাব পেয়েছেন। আপনি ব্যথা পুষে না রেখে নিকটস্থ কোনো বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো ব্যথার কারণ জেনে চিকিৎসা করিয়ে নেবেন, সুস্থ হয়ে যাবেন। স্যার, আমরা যেমনটি বলছিলাম বিবর্ণ দাঁতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, বিবর্ণ দাঁতের চিকিৎসার ক্ষেত্রে আমাদের আজকাল অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির একটি বড় রকমের ফিল্ড তৈরি হয়েছে, এবং বিজ্ঞানসম্মত অনেক ধরনের চিকিৎসা রয়েছে। এর মধ্যে যেটি হয়, যেটি আমরা বলেছিলাম যে যদি আঘাতজনিত কারণে দাঁত বিবর্ণ হয়ে থাকে এবং সেক্ষেত্রে দাঁতটি যদি অলরেডি ডেড বলে প্রমাণিত হয়, এর কোনো সেন্সিটিভিটি নাই বা এই ধরনের কোনো নার্ভের অ্যাক্টিভিটি নাই, রক্ত সঞ্চালন নাই, এবং এটা এক্সরে করার পরে যদি দেখা যায় দাঁতের গোড়ায় কোনো ইনফেকশন অথবা রেডিউলোসেন্সি অথবা অনেক ক্ষেত্রে সিস্ট টিউমার এ ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে চিকিৎসাটা একটু জটিলতার দিকে যায়। যেমন বিবর্ণ চিকিৎসার পাশাপাশি
ওই চিকিৎসাগুলো তাকে করতে হবে। যেমন দেখা যায় দাঁতের রুট ক্যানাল চিকিৎসার এত আধুনিকায়ন হয়েছে, যেটি আমরা দেখা যায় অতীতে সার্জিক্যাল অনেক ইন্টারভেনশন করা লাগতো, এখন নন সার্জিক্যাল ইন্টারভেনশন বা রিজেনারেটিভ প্রসেসেও অনেক ধরনের চিকিৎসা করা যায়, এবং সেই চিকিৎসা করলে ওই মৃত দাঁতটির মজ্জা পুনরায় আবার জীবন্ত হতে পারে। এটি হলো একদিক। আর পাশাপাশি দাঁতের যে বর্ণ চেঞ্জ হয়ে গেছিল সেটি যেমন আবার নতুন করে দাঁতের স্বাভাবিক পার্শ্ববর্তী দাঁতের রঙের সাথে রং মিলিয়ে চিকিৎসা করা সম্ভব। অতিরিক্ত এর বাইরে যদি আমরা চিকিৎসা করি, অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির যেমন লেমিনেশন, ভিনিয়ার, অনেক ধরনের চিকিৎসা রয়েছে। আরেকটি বড় চিকিৎসা রয়েছে, সেটি হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে যেটা ট্রেডিশনালি ব্লিচিং প্রসিডিওরের মাধ্যমেও ডেন্টাল ব্লিচ করেও দাঁতের রং মেলানো সম্ভব। এছাড়া দেখা যায় যে অন্যান্য কারণগুলো একটু আগে আমরা বলেছিলাম, ওই কারণ অনুসারে প্রতিটা কারণের পেছনে চিকিৎসা পদ্ধতিরও অনেক ভিন্নতা রয়েছে, এবং ডেন্টাল সার্জারির যে আধুনিকায়ন, আধুনিক চিকিৎসা পদ্ধতি যেভাবে উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে বিশ্বব্যাপী, এবং তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও এই অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি, অ্যানোডন্টিক্সের রিজেনারেটিভ প্রসিডিওর, অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, যে কারণে এই যে সামাজিক একটি এম্বারাসিং একটা কন্ডিশন ফেস করতে হয় যদি দাঁত সঠিকভাবে গঠন ঠিক না থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে রং ঠিক না থাকে, এবং এটি সম্ভব বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি তার মধ্যে একটি বড় অংশ রয়েছে। ধন্যবাদ স্যার। স্যার যেমনটি বলছিলেন যে যাদের দাঁত বিবর্ণ, তাদের মনোকষ্ট বা মানসিকভাবে কষ্ট থাকার কোনো কারণ নেই, চিকিৎসার মাধ্যমে দাঁতকে আবার সুন্দর সাদা করা সম্ভব। স্যার একই বিষয়ে আপনার সাথে একটু জানতে চাই, আরেকটি বিষয় রয়েছে কসমেটিকের মধ্যে, সেটি হচ্ছে এলোমেলো বা ফাঁকা দাঁত। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের দাঁত একটু ফাঁকা, উঁচু বা একটু পর একটু উঠে আছে। এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদেরকে আসলে কী ধরনের চিকিৎসা নিলে তারা আবার আগের মতো বা স্বাভাবিক মানুষের মতো দাঁতকে করতে পারে? আমরা একটু ধারণা নিয়ে রাখি সবার জন্য, এটা জরুরি জানা, যে দুধটা যখন পড়ে যায় 10 থেকে 11 বছর বয়সে, তখন আসল দাঁত মানে পার্মানেন্ট টুথগুলি মুখে আসে। সেই সময়ই আসলে নির্ণয় করা প্রয়োজন যে দাঁতগুলি সঠিকভাবে আসছে কিনা। প্রত্যেকটা দাঁতের একটার সঙ্গে একটা পাশের দাঁত অথবা বিপরীত মালির, যেমন উপর থেকে নিচে, এগুলি সংযোগ সঠিকভাবে করে কিনা, অ্যালাইনমেন্ট যেটা আমরা আমাদের ভাষায় বলি, মানে সুবিন্যাস অবস্থায় আছে কিনা। এটা না হলে যে সমস্যাগুলি, একটা তো অ্যাস্থেটিক প্রবলেম, একটা হলো পয় পরিষ্কার করা, একটা খাওয়ার চিবানোর যে স্বাভাবিক দাঁতের যে যোগ্যতা এর চেয়ে অনেক বেশি কম হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় উপরের দাঁত নিচের দাঁত সংযোগ করে না, ফাঁকা থাকে। তো এগুলির আধুনিক চিকিৎসা এখন চিকিৎসা শুনবো স্যার, তার আগে স্যার দর্শক একটা ফোন নিয়ে নেই। মন্টু সাহেব, আপনি লাইনে আছেন, আপনি প্রশ্ন করুন। বরিশাল থেকে মন্টু সাহেব। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার বয়স বলে প্রশ্ন করুন। থানা বরিশাল, জলকাটি জেলা। জি জি স্যার বলুন। আমার ওই দাঁতে ব্যথা, একটা দাঁত তুললে বলাইছি স্যার। জি বলুন, দাঁত তুলে ফেলেছেন, তারপর? এরপর ওই পাশের দাঁত আবার একটা ব্যথা করে, 2 মাস 2। আচ্ছা, তারপর পাশের দাঁতটা ব্যথা করে। কতদিন থেকে ব্যথা করে? দাঁত ফেলেছিলেন কবে ওই আর আপনার ব্যথা করছে নিচে, কতদিন? আমার গলার নিচে 2টা গলার নিচে 2টা? গ্ল্যান্ড হচ্ছে আর কি। বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। 2টা ওই পিছারি নেন, এইটা ব্যথা পাই চাপ দিলে, বুঝছেন? আচ্ছা, ওই চাপ দিলে ব্যথা করে, আর ওই দাঁতে যখন চাপ দিয়ে ধরি দাঁতের ব্যথা কমে যায়। দাঁতের ব্যথা কমে যায়। স্যার আর কোনো প্রশ্ন করবেন? না, আপনাকে একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তো আমাদেরকে প্রশ্ন করে আর আমাদের উত্তর দিয়ে আপনার এই সমাধান তো করা যাবে না। আসলে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হবে যে ব্যথার কারণটা কি। আপনি যেভাবে বর্ণনা করলেন যে দাঁতটা ভেতরের মজ্জা নষ্ট হয়ে দাঁতের গোড়ায় কোনো ইনফেকশন, সেটা ছড়িয়ে লিম্ফ নোডে অথবা গলার নিচের জায়গাগুলিতে কোথাও কিছু একটা হয়ে আছে ফুলে, ওটাকে লিম্ফ নোড বলে। এটার নিয়ম হলো যে শরীরের যে বিভিন্ন জিনিস এক জায়গায় ইনফেকশন হলে লিম্ফ নোড নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যে স্থানীয় ইনফেকশনটা আরও দূরে না চলে যায়। এখানে
ওখানে বন্দি করার চেষ্টা করা হয়। তো আসলে তো রোগটা আপনি পেলে রাখলে চলবে না, আপনার এটা রোগটা নির্ণয় হতে হবে এবং যথাযথ এটার সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা করলে আপনি নিরাময় হয়ে যাবেন। আপনি সত্তর এইটা নিয়ে বসে না থেকে আপনি মানে কোয়ালিফাইড বিডিএস ডাক্তার অথবা সেরকম বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়ে নেন। জি স্যার, আমরা এলোমেলো তাদের চিকিৎসায় ছিলাম। তো আমরা এলোমেলো দাঁতের চিকিৎসা, তো এটা অ্যাকচুয়ালি যে নির্ণয়টা হয়েছে আমরা বলেছি যে নির্ণয়ের বয়স 10, 11, 12 এটাই সঠিক সময়। এবং এটা যখন আমরা অ্যাস্থেটিক্যালি রুগীর অনেক সময় ডিমান্ড থাকে যে দেখতে ভালো লাগে না, কারো থাকে চাবাতে পারে না, পরিষ্কার হয় না, তো এই জিনিসগুলি কিন্তু অর্থোডন্টিক চিকিৎসা। এখন এটাকে আমরা দাঁতের বিভিন্ন চিকিৎসাকে বিভিন্ন নামে ডাকি, এই অর্থোডন্টিস্টরা করে থাকেন এবং বাংলাদেশে এটা বর্তমানে খুবই সুপরিচিত হয়ে গেছেন। এবং চিকিৎসার যে নতুন ধারার চিকিৎসা, আধুনিক চিকিৎসাগুলি বাংলাদেশে এগুলি অ্যাভেলেবেল। আপনারা যারা এই চিকিৎসা গ্রহণ করতে চান আপনাদের খেয়াল রাখতে হবে এই ডেন্টিস্টদের মধ্যে যারা আরও উচ্চতর ডিগ্রি নিয়েছে এই আঁকাবাঁকা দাঁতের উপরে, তাদেরকে অর্থোডন্টিস্ট বলে, অর্থোডন্সিয়ায় তাদের পড়ালেখা করা। তো এই ডাক্তারগুলি আসলে সঠিকভাবে নির্ণয় করতে পারবে কোন দাঁতকে কোন দিকে সরাবে, দাঁত সেভাবে অনেক সময় চিকিৎসা নিলে কমাতে ভালো হয়ে হয়। যাবে। হ্যাঁ। জি স্যার, জি। তো জি, নীলফামারী থেকে সাথিয়া আপু আছেন লাইনে, আপনার প্রশ্ন করুন। নীলফামারী থেকে সাথিয়া। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নীলফামারী থেকে বলছি। জি জি বলুন। আমার নাতির বয়স আচ্ছা। 7 বছর 6 মাস। জি। ওর জন্মের সময় দুইটা দাঁত, ছোট ছোট দুইটা সামনের সারির নিচের দুইটা দাঁত নিয়েই জন্ম হয়েছে। আচ্ছা। জি জি। এই জন্মের পরে ওই দাঁত দুটো আস্তে আস্তে একটু বড় হয়ে গেল। জি। বয়স বাড়ার সাথে সাথে বাকি দাঁতের সাথে মিল হয়ে আসছে। ওই দাঁত দুইটা দাঁত মাঝে দুইটা দাঁত ছোট ছিল। জি। এখন কিছুদিন পরে অর্থাৎ 5 বছর 6 বছর পরে ওই দাঁতের একটা দাঁতের গোড়ার দিকে হুম। একটু ইয়ার মতো দাঁতের ফুলে গোড়ার যায়। একটু ভাসছিল, মাটির বাইরে চলে আসছে। আচ্ছা, এই দাঁতগুলি আর পড়েনি, পরবর্তীতে আর পড়েনি? জন্মের হ্যাঁ, সময় দাঁত ছিল, ওটা পড়েনি পরে? হ্যাঁ, পরে নাই বলতে এখন একটা দাঁতও পড়ে নাই। জি জি জি। ওই দুইটা দাঁতের মধ্যে একটা দাঁত আমি ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম, ওই একটা দাঁত উঠাই দিছে। আচ্ছা। একটা দাঁত উঠাই দিছে। জি জি। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা কিছু নাই, কিন্তু আর ওই দাঁতটা গজায়ও নাই। আপনি আর আপনি কোনো জানতে দাঁতের চাচ্ছেন কোনো- কি অবস্থা? জি, বুঝতে পেরেছি স্যার। আমি জানতে চাচ্ছি সম্ভবত যে নিউনেটাল ভবিষ্যতে কোনো দিক ছিল। সমস্যা হবে কিনা। জি জি জি। স্যার স্যার অন্য কোনো প্রশ্ন করবেন? আপনার যে নাতির বয়সের কথা আপনি বলেছেন এবং তার যে মধ্যগহ্বরে সে দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা জি, জি। অনেক ক্ষেত্রেই দেখা যায়। সাধারণত এই ধরনের অবস্থা আমরা দেখি না, তবে অনেক বাচ্চা এরকম আছে যাদের এরকম দাঁত নিয়ে জন্মগ্রহণ করেন। এটাকে আমরা নিউনেটাল টুথ বা নেটাল টুথ এ ধরনের ইয়েতে বলে থাকি। এতে করে অনেক সময় সামাজিক কৌতূহল সৃষ্টি হয়, অনেক ধরনের মধ্যে নানা ভ্রান্ত ধারণাও তৈরি হয়। এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। স্বাভাবিকভাবে যেটি আপনার দাঁত সমস্যা তৈরি করেছে সেটি ফেলে দিয়েছেন ডক্টর। পার্শ্ববর্তী দাঁতটি যে কি অবস্থায় রয়েছে তার কোনো কি এক্সরে অথবা কোনো কিছু করা হয়েছিল এরকম? স্যার দর্শক লাইনে নাই। যদি না করা হয়ে থাকে তাহলে আপনি, আমার মনে হয়, আবার ডক্টরের সাথে পরামর্শ করেন এবং সেক্ষেত্রে একটি অন্তত মুখের যে এক্সরে করা হয় আজকাল খুব স্বাভাবিক, যে ওপিজি এক্সরে করলে আপনার সমগ্র চোয়ালের উপরে নিচে সামনে পিছনে সব দাঁতগুলো একই চিত্রে চলে আসবে এবং আসলে পরে পরবর্তীতে স্থায়ী দাঁত এর পরিবর্তে আসবে কি আসবে না এটি বোঝা যাবে। আমার মনে হয় আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন আবার। ধন্যবাদ স্যার। দর্শক, আগামী 20 মার্চ বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস। সারা বিশ্বের প্রায় 200টির উপরে দেশ এই দিবসটি পালন করে সাধারণ জনগণের মুখের স্বাস্থ্য সেবায় উদ্বুদ্ধ করতে বা স্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে। স্যার, খুব সংক্ষেপে শেষ মুহূর্তে আপনি কিছু বলতেন এই বিষয়ে। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে হিসাবে আখ্যায়িত আছে। 200-র উপরে দেশে একযোগে 20 মার্চ এই তারিখটা নির্ধারণ করা। এটা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিশেষ করে দাঁতের এবং মুখগহ্বরের যে রোগ সম্বন্ধে মানুষকে প্রচার করা, সচেতন করা এবং মনে করায় দেওয়া। আমরা দর্শক একদম শেষ সময় চলে এসেছি স্যার।
দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দিবস মানে সচেতনতা, আর মুখের স্বাস্থ্য রক্ষার কোনো বিকল্প নেই। যেমনটি আজকে স্যাররা বলছিলেন, মুখের স্বাস্থ্য সেবা ভালো করলে বা মুখের স্বাস্থ্য রক্ষার নিয়ম জেনে নিয়মিত পরিচর্যা করলেই আমাদের সার্বিক দেহ ভালো থাকবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের এই মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, দেখা হবে আগামী শনিবার এই সময় বিটিভির পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।